ওয়েলকাম টু আওয়ার নিউ ফেসবুক পেজ ডিলাইটফুল মো। দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি আজ একটা নতুন টপিক, কনস্টিটিউশনের আর্টিকেল। আর আমরা আর্টিকেল অনেক কিছুই মনে রাখতে পারি না, কিন্তু আমারও সেম প্রবলেমই হতো। তো নিজের মতো করে মনে রাখার চেষ্টা করেছি এবং তোমাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আশা করছি আপনাদের সবার সাহায্যই হবে। Article 1, India, that is Bharat, shall be union of the states. Article 1. Article 2, new state admission. যেরমভাবে লেখা আছে সেরমভাবেই পড়তে থাকলে আশা করছি আর্টিকেল আর ভোলার ব্যাপার নেই। আমিও খুব ভুলে যেতাম বলেই আজকে এরমভাবে বিভিন্ন জিনিস ঘেঁটে আজকে নিজের মতো করে একটা নোটস তৈরি করছি, যেটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আর্টিকেল 2 হচ্ছে নিউ স্টেট অ্যাডমিশন। আর্টিকেল 3, স্টেটের নাম, এরিয়া, সীমা, ক্ষেত্রফল পরিবর্তন করা যায়। তার মানে আর্টিকেল 2তে আমি নিউ স্টেটকে অ্যাডমিশন করাতে পারি, অ্যাডমিশন অর্থাৎ যোগ করতে পারি। কিন্তু আর্টিকেল 3তে কিন্তু সেই স্টেটের নাম বা এরিয়া বা সীমা বা ক্ষেত্রফল পরিবর্তন করতে পারবো। আর্টিকেল 4 কি? আর্টিকেল 2 এবং 3তে যা কিছু করবে সেগুলো আর্টিকেল 368 ইউজ না করে স্পেশাল মেজরিটিতে করতে হবে। অর্থাৎ আর্টিকেল 2 এবং 3তে যা কিছু হবে সেগুলো 368 আই থিঙ্ক কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইউজ না করে স্পেশাল মেজরিটিতে যা করার করতে হবে। আর্টিকেল 5 to 11 সিটিজেনশিপ। আর্টিকেল 12 মানে ডেফিনেশন অফ দ্য স্টেট। আর্টিকেল 13 মূল অধিকারকে মানে ফান্ডামেন্টাল রাইটকে কোনো আইন লঙ্ঘন করতে পারবে না, যদি করে তাহলে সুপ্রিম কোর্ট তাকে সেই আইনকে কেটে দেবে, মানে কেটে জিরো করে দেবে, সেটা আইনে পরিণত হতেই দেবে না। মানে ফান্ডামেন্টাল অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে আমরা কখনো লঙ্ঘন করতে পারবো না। ফান্ডামেন্টাল রাইট যা যা আছে আমরা সেগুলোকে কোনো সময় লঙ্ঘন করতে পারবো না। যদি লঙ্ঘন করি, যে কেউ লঙ্ঘন করলে সেটা মানে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকে এবং সুপ্রিম কোর্ট সেই আইনটাকে কিন্তু নতুন করে আইন জারি করতে দেবে না সেই ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে গিয়ে। এটাই বলা হয়েছে। আর্টিকেল 14 হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। আর্টিকেল 15 হচ্ছে ধর্ম, বংশ, জাতি, লিঙ্গ, জন্মসংস্থানের ভিত্তিতে ভেদাভেদ বা ডিসক্রিমিনেশন করা যাবে না। মানে আমরা যেমন বলি ছোঁয়াছাড়া আর কি, মানে আমরা কাউকে ধর্ম নিয়ে কাউকে কোনো কিছু ভেদাভেদ করতে পারবো না, কারোর বংশ নিয়ে, কারোর জাতি নিয়ে, ছোটো জাত নিচু জাত এই সমস্ত নিয়ে আমরা করতে পারবো না, সেটা আর্টিকেল 15-এ বলা আছে। 15-তে আর্টিকেল 16 ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক সেক্টর, অর্থাৎ সরকারি সংস্থাতে বা পাবলিক সেক্টরে ইকুয়াল অপরচুনিটি সবার আছে। আর্টিকেল 17 অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর্টিকেল 18 অ্যাবলিশন অফ টাইটেলস, যে কোনো মানে পদবি আর কি ত্যাগ করে দিতে হবে যে কোনো কিছু। এখানে ওই এটার একটা কোশ্চেন হতে পারে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, হ্যানা ত্যানা এরকম যা কিছু আছে, তো সেই রকম ধরনের সমস্ত কিছুকেই কিন্তু টাইটেলগুলোকে বাদ দিয়ে যেতে পারে। সেটা হচ্ছে আর্টিকেল 18 মানে 18ই বলা আছে। এরপর হচ্ছে আর্টিকেল 19 6 প্রকার ফ্রিডম আছে আমরা জানি, আগে 7 প্রকার ছিল, এখন 6 প্রকার হয়ে গেছে। আমি নিজের সুবিধার্থে নিজের বোঝার জন্য লিখেছি, আপনাদেরও আশা করছি সুবিধা হবে। যে ফ্রিডম টু স্পিচ মানে আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো, আমি কি কথা বলবো না বলবো সেটা আমার ব্যাপার। আমরা বলেই থাকি না, আমি কি কথা বলবো না বলবো সেটা আমার ব্যাপার, এখানে কেউ হস্তক্ষেপ করবে না, সেটাই এখানে লেখা আছে যে ফ্রিডম টু স্পিচ। সেকেন্ড, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার। আমি যদি কোনো জায়গায় কথা বলতে পারি তাহলে আমি কোনো একটা জায়গায় শান্তিপূর্ণভাবে সমাবেশও করতে পারি, এবং সমাবেশ যদি করি আমি সেই জায়গায়
মানে অনেকগুলো লোক থাকলে সেই লোকদের নিয়ে অর্গানাইজেশন বানাতে পারি। এইবার অনেকগুলো লোক হলো, তাদের হঠাৎ করে মনে হলো যে আমরা কোথাও ঘুরতে যাব। ভারতে কোথাও ঘোরার অধিকার আছে, আমাদের যে কোনো কোথাও ঘোরার অধিকার আছে, এটা ফান্ডামেন্টাল রাইট, হ্যাঁ, আমাদের ভারতবাসীদের। আচ্ছা, এরপর হচ্ছে যে কোনো কোথাও ঘোরার অধিকার, অর্থাৎ বিদেশে ঘোরার অধিকার। আর তারপর হচ্ছে আমি ঘুরলেই তো হবে না, আমাকে খেতে হবে, তো খাওয়ার জন্য ব্যবসা করার অধিকার বা টাকা ইনকাম করার অধিকার। এইভাবে মনে রাখলে আশা করছি 6টা ফ্রিডম মনে রাখা যাবে এবং যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। দেখো, এবার হচ্ছে আর্টিকেল 20 কি বলেছে? ডাবল পানিশমেন্ট করা চলবে না। ডাবল পানিশমেন্ট অর্থাৎ একটা মানুষ একদিনই 2টো খুন করেছে, কি একটা মানুষ কয়েকদিনের মধ্যে 2টো খুন করেছে, তো সেখানে সে প্রথম যে খুনটা করেছে সেই খুনের ভিত্তিতেই কিন্তু তাকে পানিশ করা হবে। ডাবল পানিশমেন্ট করা চলবে না। বা এটা আরেকটাভাবে বলা যায় যে হঠাৎ করে আমরা শুনে থাকবো হয়তো যে কেউ একটা কাউকে খুন করেছে, তার জন্য কারো জেল হয়েছে, জেলে গিয়ে মারপিট করেছে, তো তার জন্য তার একটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে সমস্ত ধরনেরই কিন্তু আর্টিকেল আছে। তো সেই রকমই, তো তখন তার জন্য কিছু পানিশ করা যেতেই পারে, কিন্তু সেই পানিশ করা যাবে না। অ্যাকচুয়ালি এই কথার অর্থ হচ্ছে এটাই। সেকেন্ড হচ্ছে যে দিন ক্রাইম করছে সেই দিনের বেসিসে পানিশমেন্ট দিতে হবে। অর্থাৎ ধরুন আজকে পানিশ করা হলো বা আজকে সে ক্রাইমটা করলো, তার মানে আজকে ক্রাইমটা করলো মানে ওর জেল হয়ে গেল। এবার ওই ক্রাইমের ভিত্তিতে ওর সাজা যে কোনো কিছু হতে পারে। তো ধরে নিলাম আমরা সাজা ফাঁসি হয়েছে, কি ধরে নিলাম আমরা সাজা জেল হয়েছে, তো তাহলে সেই যে জেল হয়েছে সেই জেলটা যে দিন ক্রাইম করেছে সেই দিনের বেসিসে হবে। পরেরটা, অভিযুক্তকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। আমরা অনেক সময় দেখে থাকি হয়তো যে অভিযুক্ত যে সে অভিযুক্তর সাপোর্টিং আমাদের যদি সরকারি উকিল, অ্যাকচুয়ালি কিন্তু হ্যাঁ এই ব্যাপারটা আমাদের জেনে রাখা উচিত। আমরা দেখে থাকবো বিভিন্ন বা জানিও হয়তো অনেকজন, তাও বলে দিচ্ছি যে আমাদের যে অভিযুক্ত, সেই অভিযুক্ত হতে পারে অনেক মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে কিংবা লো ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে, তার উকিল ধরার মতো সামর্থ্য নেই। তখন কিন্তু তার হয়ে কি উকিল লড়বে না? তা নয়, কিন্তু তার হয়ে কিন্তু একটা সরকারি উকিল অ্যাপয়েন্ট করে। তো সেই সরকারি উকিল যে অ্যাপয়েন্ট করে, সরকারি উকিল কিন্তু তার হয়ে লড়বে। কিন্তু অপরপক্ষে অপোনেন্ট পার্টির যে উকিল বা অন্য যে কোনো তরফ থেকে কিন্তু অভিযুক্তকে নিজের বিরুদ্ধে গিয়ে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশে এগুলো হয় না, উল্টোটাই হয়। কিন্তু কনস্টিটিউশন অনুযায়ী বা আর্টিকেল অনুযায়ী কিন্তু এটা আর্টিকেল 20তেই আছে। পরেরটা হচ্ছে আর্টিকেল 21, জীবনের স্বাধীনভাবে বাঁচার অধিকার বা রাইট টু লাইফ বা রাইট টু প্রাইভেসি বা বিদেশ যাওয়ার অধিকার। আর্টিকেল 21 হচ্ছে রাইট টু লাইফ বা রাইট টু প্রাইভেসি বা বিদেশ যাবার অধিকার। এরপর হচ্ছে 21 রাইট টু এডুকেশন মানে পড়াশোনা করার অধিকার। আর্টিকেল 22 গ্রেপ্তার করার কারণ জানার অধিকার, মানে কাউকে গ্রেপ্তার করলে তাকে কারণ জানিয়ে গ্রেপ্তার করতে হবে। তারপর কি 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যেতে হবে, কিন্তু ট্রাভেল টাইম এই 24 ঘন্টার মধ্যে নয়। এবার দেখো, আমাদের কনস্টিটিউশন এমনভাবে তৈরি যে কোনো জিনিসকে ভয়েডও করতে পারে, আবার যে কোনো জিনিসকে অ্যাপ্লাইও করতে পারে। এই কনস্টিটিউশন আমাদের সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে, উপরতলার মানুষের জন্য, আই থিঙ্ক সরকারের জন্য এবং পুলিশ ফোর্সের জন্য। দেখো, এই আর্টিকেল 22কেই ভয়েড করা যায় কিভাবে? যদি বলছে কোনো ব্যক্তি অপরাধমূলক কাজে জড়িত কিংবা ভবিষ্যতে অপরাধ করতে পারে বলে যদি আশঙ্কা করা হয়, উক্ত ব্যক্তিকে সরকার বিনা বিচারে আটক করতে পারে।
কিন্তু আটক ব্যক্তি তার আটকের বিরুদ্ধে আদালতে যেতে পারবে না, অর্থাৎ তখন কিন্তু তাকে গ্রেপ্তার করলে তার কারণ জানার অধিকার থাকবে না, এটাই বলতে চাইছি। অর্থাৎ হতে পারে যে আমরা অনেক সময় আমরা শুনেছি পুলিশ ফোর্সের কাছে গুপ্তচর থাকে, হ্যাঁ, তারা গুপ্তভাবে জানতে পারে অনেক কিছু কথা, যে কেউ দেশদ্রোহী বলে তাকে চিহ্নিত করা হলো, তখন কিন্তু তাকে দেশের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য বা বিদ্রোহ করতে পারে এরকম আশঙ্কা, যে কোনো কিছু, যে যদি দেশের বিরুদ্ধে গিয়ে যদি মানে দেশের ক্ষতি হয়, অ্যাকচুয়ালি বলতে গেলে দেশের ক্ষতি হয় এরকম কাজ যদি কেউ করে এবং সেটা আশঙ্কাজনক মনে হয়, তাকে কিন্তু অ্যাট দ্য স্পট অ্যাট দ্য টাইম তাকে কিন্তু ধরতে পারে। আর্টিকেল 23, মানুষকে নিয়ে ব্যবসা করা, নারী শিশু কেনাবেচা করা, ব্যাগার খাটানো নিষিদ্ধ। আর্টিকেল 24, 14 বছরের কম বয়সী শিশুদের ব্যাগার খাটানো যাবে না। এটা আমরা খুবই কোয়েশ্চেনে পড়ি, বা এটা আমাদের খুবই কোয়েশ্চেনটা আসে। আর্টিকেল সেটা 24। আর্টিকেল 25 কি? ধর্মপ্রসার বা ধর্মকে মানার স্বতন্ত্রতার অধিকার, মানে ধর্ম প্রচারও করতে পারি, ধর্মকে প্রসার করতে পারি, ধর্মকে স্বাতন্ত্র্যভাবে নিজের মধ্যে গ্রহণ করতে পারি বা কারোর মধ্যে দিতে পারি, সেটা হচ্ছে আর্টিকেল 25। এবং আর্টিকেল 26 হচ্ছে ধর্মকে ম্যানেজমেন্ট করার অধিকার। আর্টিকেল 27, ধর্মের মাধ্যমে সরকার কোনোদিন ট্যাক্স লাগাতে পারবে না। দেখে থাকবে যে কোনো মঠ, মনেস্ট্রি, যে কোনো মন্দির বলবে সরকারি অনুদানে চলছে। তার মানে কি, ওখানে কিন্তু ট্যাক্স লাগানোর ব্যাপার নেই, ট্যাক্স কিন্তু কেউ দেবে না। দেখবে অনুদানে চলছে। অনুদান অর্থাৎ সেই অনুদান হয়তো শিষ্যরা দিতে পারে, এছাড়াও হয়তো সরকার দিচ্ছে, বললে সরকার অনুমোদনে চলছে। তার মানে কি, সরকার দিচ্ছে কিন্তু ট্যাক্স দিতে পারবে না, ট্যাক্স লাগাতে পারবে না, যার জন্য মন্দিরকে আমাকে ট্যাক্স দিতে হবে সরকারকে, শুধু সরকার দিতে পারে। পরেরটা দেখো, আর্টিকেল 28, কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান চলতেই পারে, বা মানে অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানে আমি ধর্মপ্রচার করতেই পারি, কারণ সেটা সরকারি অনুমোদনে চলছে না, পাবলিক ফান্ড থেকে চলছে। কিন্তু কোনো গভর্নমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে দেখবে কোনো সময় আমাদের হাই স্কুল বলো, প্রাইমারি স্কুল বলো, যে কোনো স্কুল, ইভেনচুয়ালি যে কোনো মন্দিরে, মঠে, যে কোনো জায়গায় দেখবে মানে কাউকে ধর্ম নিয়ে ফোর্স করা হয় না, এটা কিন্তু কনস্টিটিউশনের রাইট। সেই অনুযায়ী কিন্তু জিনিসটা হচ্ছে, কাউকে করা হয় না, কাউকে না। আচ্ছা, তারপর দেখো আর্টিকেল 29 কি? সকল শ্রেণীর নাগরিক, বিশেষত মাইনরিটিদের তার নিজ ভাষা, সংস্কৃতি, লিপি সংরক্ষণ করতে পারবে। অর্থাৎ আর্টিকেল 29 কি? সকল শ্রেণীর নাগরিক, মানে কেউ কিছু মাইন্ড করবেন না, অনেক আমাদের এই দেশেই অনেক মানুষ আছে, তাদের সংস্কৃতি এক নয়, তাহলে তারা তাদের সংস্কৃতিকে বা লিপিকে বা নিজের ভাষাকে সংরক্ষণ করতে পারে। যেমন আমি বলি মোহামেডানরা, যেমন বলি আমাদের জেনারেল কাস্ট, যেমন বলি শিডিউল কাস্ট, সবাইকার কিন্তু শিডিউল ট্রাইব, সবাইকার কিন্তু নিজ নিজ ভাষা আছে, সেই ভাষাকে কিন্তু নিজের জন্য সংরক্ষণ করতে পারে, এটা নিজের ব্যাপার। আর্টিকেল 30 হচ্ছে এবার প্রতিষ্ঠা তো করবে, লিপি তো সংরক্ষণ করবে, কোথায় করবে? তার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে, এটাই বলা হয়েছে। এবার আর্টিকেল 31, omitted by 44th amendment by 1978 অ্যাক্ট, মানে 1978 অ্যাক্ট, আর্টিকেল 31 omitted by 44th amendment by 1978 অ্যাক্ট, অর্থাৎ 1978 অ্যামেন্ডমেন্ট, মানে 1978 অ্যাক্টে 44th অ্যামেন্ডমেন্টে
এই 31 নম্বর আর্টিকেলটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে কোথায় গেছে? 300 অর্থাৎ 300 এতে কি গেছে? সম্পত্তির অধিকার। কত নম্বর তাহলে বললাম? 1978 44th অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস কি, এই সম্পত্তির অধিকারটা কিন্তু এখন মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এখন কিন্তু হয়ে গেছে আইনগত অধিকার বা আইনগত অধিকার। তাহলে আইনগত অধিকার হয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু মৌলিক অধিকারে ফান্ডামেন্টাল রাইট কিন্তু সাতটা ছিল, 6টা হয়ে গেছে। আগেই বলেছি কথাটা। এবার হচ্ছে আর্টিকেল 32, মৌলিক অধিকারকে লঙ্ঘন করলে সুপ্রিম কোর্টে যেতে পারে। অর্থাৎ কি, দেখো হিবিয়াস কর্পাস আমাদের আর্টিকেল 32-এ আছে 5টা রিট। এগুলো রিট এক একটা কী হয় দেখো, হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, প্রোহিবিশন, সার্টিওটরি। অর্থাৎ হিবিয়াস কর্পাস কি, বন্দি প্রত্যক্ষীকরণ। মানে আমি একটা কথা আগেরবার বললাম না আর্টিকেল 20 বলার সময়, যে বন্দিকে সশরীরে আদালতে হাজির করতে হবে। ম্যান্ডামাস কোনো সরকারি কর্মচারী নিজের কর্তব্য যদি না করে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাকে ম্যান্ডামাস জারি করতে পারে। কোয়ারেন্টো, যদি কোনো ব্যক্তি যার যে পদে থাকার কথা অর্থাৎ যোগ্যতা অনুযায়ী এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি জানে না, এগুলো সবটাই কিন্তু হচ্ছে কনস্টিটিউশন অনুযায়ী আর্টিকেল অনুযায়ী। আমাদের দেশে এগুলো হয় না, সচরাচর হয় না, এখনও পর্যন্ত হয়নি, শোনা যায়নি। তো যাই হোক, ওয়ারেন্ট হচ্ছে যদি কোনো ব্যক্তি যার যে পদে থাকার কথা যোগ্যতা অনুযায়ী সে সেই পদ যদি আরোহণ না করে, তাহলে তাকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ছাঁটাই করে দেবে। প্রোহিবিশন মানেই হচ্ছে বারণ করা। বারণ মানে কি, যদি কেউ নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলে, তখন তাকে বলে প্রোহিবিশন। কে করবে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাকে বারণ করবে। সার্টিওটরি, নিম্নতর আদালতে কোনো ব্যক্তি হেরে গেলে তার হঠাৎ করে মনে হলো যে আমার জন্য যে বিচারটা হাইকোর্ট দিয়েছে সেই হাইকোর্টটা পার্শিয়ালিটি করেছে বা আমার পছন্দ হয়নি, সে কিন্তু যদি মনে করে সুপ্রিম কোর্টে যেতে পারবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে সে নতুন করে কেসটা ফাইল করতে পারবে। এই পুরোটাই হচ্ছে আর্টিকেল 32। 5টা রিট আছে, হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, প্রোহিবিশন, সার্টিওটরি। এবার এইগুলো হলে আমি সুপ্রিম কোর্ট যেতে পারি। কিন্তু এই সেম জিনিস, সেম রিট আছে আর্টিকেল 226-এ, যেটা এই সমস্ত কিছু হলে আমি হাইকোর্টে যেতে পারি। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।